একটা টি লিনিয়ার অপারেটর নিয়ে নিই। লেট ডেফিনেশনটাকে ডিফাইন করে দিই। লেট টি ফ্রম ভি টু ডাব্লু বি এ লিনিয়ার অপারেটর। 1 মিনিট দাঁড়াও, এটা লিনিয়ার এখানে একটু কারেকশন করো। লেট টি ফ্রম ভিএফ টু ভিএফ বিএ লিনিয়ার, অর্থাৎ ডোমেন কোডোমেন সেম, বিএ লিনিয়ার অপারেটর, লিনিয়ার অপারেটর, রাইট? let alpha beta belongs to V and linear operator T star, ওটাও same V to V, is said to be adjoint of T if TV inner product of TV comma V prime, this is equals to inner product of V T star V prime. This is true for all V prime belongs to V. আর একটা জিনিস, এখানে ভিটা একটা ইনার প্রোডাক্ট স্পেস where V is an inner product space, inner product space, ওকে? ভিটা একটা ইনার প্রোডাক্ট স্পেস কিন্তু, কেমন? হ্যাঁ, তো যেটা বলছিলাম দেখো, তাহলে এই টি স্টারটাকে হবে বলা হবে টি এর অ্যাডজয়েন্ট লিনিয়ার অপারেটর বা অ্যাডজয়েন্ট অপারেটর, যা ইচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, সো তার কন্ডিশন কিন্তু এইটা, এই কন্ডিশনটা মাথায় রাখবে, কেমন? এই কন্ডিশনটা মাথায় রাখবে, অ্যাডজয়েন্ট অপারেটরতে কোশ্চেন আসে, রাইট? বেশ, এখানে দেখো এই যে অ্যাডজয়েন্ট অপারেটর, এটা কিন্তু অলওয়েজ ইউনিক হয়। কি বলছি? এই টি স্টার যেটা হয় অলওয়েজ ইউনিক হয়। সো টি স্টার ইজ ইউনিক, মানে একটা লিনিয়ার অপারেটর করেসপন্ডিং যে একটা অ্যাডজয়েন্ট অপারেটর, সেটা ইউনিক হয়, বোঝা যাচ্ছে? আমার নোটে না একটু ভেরিফিকেশনটা দেওয়া আছে, চাইলে দেখতে পারো, বোঝা গেছে? এই যে টি স্টারটা ইউনিক হয়, ওটা আমি আর দেখাচ্ছি না, নোটে আছে থিওরেমটা, একদম প্রথমেই আছে থিওরেমটা, দেখে নেবে একবার, সিম্পল। আচ্ছা, এইবারে দেখি এইটা দিয়ে তোমাদের কি টাইপের কোশ্চেন্স আছে। আচ্ছা, তার আগে আর দুটো জিনিস একটু প্রবলেমটা করে নিই, দু একটা প্রবলেম করে নিই। নেক্সট, লেট এস কমা টি from V to V, VF from over the field F, V to V, B2 linear operators, and V be an inner product space, right? আচ্ছা, বেশ, এবারে দেখো, দেন S plus T star number 1, this is equals to S star plus T star. Number 2, S composition T, mapping composition যেটা হয় আর কি, তার স্টার, this is equals to T star composition S star. Number 3, T is equals to T double star, that's it, ঠিক আছে? আচ্ছা, বেশ, তো এক এক করে প্রুফগুলো আমি একটু দেখি। ফার্স্টের প্রুফটা যদি আমি এটা করতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখা যাক। প্রুফ, লেট ভি প্রাইম, ভি ভেক্টর স্পেস থেকে দুটো নিয়ে নাও, ভেরি সিম্পল প্রুফ।
তাহলে টি প্লাস এস ওভার ভি ইনার প্রোডাক্ট উইথ ভি প্রাইম, দিস ইজ ইকালস টু, এখানে আমরা কি লিখতে পারি, টি প্লাস এস 1 মিনিট একটু করছি, প্রথমে এটাকে ভেঙে দাও, এটা তো আমার ভেঙে যাবে এমনি, জাস্ট ম্যাপিং তো এটা। সো দিস ইজ টি অফ ভি প্লাস এস অফ ভি কমা ভি প্রাইম। এবার ইনার প্রোডাক্ট, তো এটা তো ইনার প্রোডাক্ট, তো ভেঙে যাবে তাই না। সো টি অফ ভি কমা ভি প্রাইম প্লাস এস অফ ভি ভি প্রাইম। নাও দিস ইজ ইকালস টু, এখানে দেখো কি লিখতে পারি, দিস ইজ ভি টি স্টার অফ ভি প্রাইম, রাইট, প্লাস ভি এ স্টার অফ ভি প্রাইম। সিম্পল অবজেকশন, কারণ টি স্টারটা হচ্ছে টি এর করেসপন্ডিং, টি স্টারটা হচ্ছে টি এর করেসপন্ডিং অ্যাডজয়েন্ট অপারেটর, আর এ স্টারটা হচ্ছে এস এর করেসপন্ডিং অ্যাডজয়েন্ট অপারেটর। বাই ডেফিনেশন আমি ভেঙে দিলাম, ঠিক আছে। এবার দেখো আবার এখানে ইনার প্রোডাক্টের কনসেপ্ট কাজে লাগাও, টি স্টার অফ ভি প্রাইম প্লাস এ স্টার অফ ভি প্রাইম, দিস ইজ ইনার প্রোডাক্ট অফ ভি কমা টি স্টার প্লাস এ স্টার অফ ভি প্রাইম, রাইট। আর এই সাইডটা দেখো, এখান থেকে আমি কি লিখতে পারি, দিস ইজ ভি টি প্লাস এস হোল স্টার অফ ভি প্রাইম, মানে এই হোল স্টারটা কি জিনিস, এস প্লাস টি প্লাস এস এর করেসপন্ডিং লিনিয়ার অ্যাডজয়েন্ট, বুঝা গেল। এইবারে দ্বিতীয় তাহলে কি পেতে পারি, দিস ইজ টু ফর অল ভি ভি প্রাইম বিলংস টু ভি, ঠিক আছে, দিস ইজ টু ফর অল ভি ভি প্রাইম বিলংস টু ভি। এখান থেকে তাহলে আমি কি লিখতে পারি, বাই ইউনিকনেস অফ টি স্টার, বাই ইউনিকনেস অফ টি স্টার, মানে অ্যাডজয়েন্ট অপারেটরের যে ইউনিকনেস, সেইখান থেকে আমি কি বলতে পারি, তাহলে এই জিনিসটা কি হবে, ইকুয়াল হবে টি প্লাস এস স্টার ইজ ইকালস টু টি স্টার প্লাস এ স্টার, রাইট। তারপর প্রোডাক্টটা নিয়ে যদি চিন্তা ভাবনা করি আমি, সেক্ষেত্রে কি পাবো দেখি, নাম্বার 2, ভি আর ভি প্রাইম দুটো ভি থেকে নিয়ে নাও। এবার ইনার প্রোডাক্ট অফ টি কম্পোজিশন এস ওভার ভি উইথ ভি প্রাইম, ঠিক আছে। এটা মানে কি জিনিস, এটাকে আমি লিখতে পারি টি অফ এস অফ ভি, ম্যাপিং কম্পোজিশন তো, ঠিক আছে। এবার এই টিটাকে যদি এদিকে শিফট করি তাহলে এটা কি হবে, এস অফ ভি টি স্টার অফ ভি প্রাইম। আবার এসটাকে যদি এদিকে সরিয়ে দিই তাহলে কী হবে, এ স্টার অফ টি স্টার অফ ভি প্রাইম। আর এটা তো ম্যাপিং কম্পোজিশান, এ স্টার কম্পোজিশান টি স্টার ওভার ভি প্রাইম, দ্যাটস ইট। আর এই জায়গাটা থেকে আমি কি লিখতে পারি, ভি টি কম্পোজিশান এস অ্যাডজয়েন্ট অপারেটর ওভার ভি প্রাইম, দ্যাটস ইট। দিস ইজ ইনার প্রোডাক্ট সাইন, ইনার প্রোডাক্ট। সো তাহলে এই জিনিসটা কি হয়ে গেল, বাই ইউনিকনেস অফ দ্য অ্যাডজয়েন্ট অপারেটর, বাই দ্য ইউনিকনেস অফ অ্যাডজয়েন্ট অপারেটর, কি বলতে পারি আমরা, অপারেটর তো এটা সেম হবে না, টি কম্পোজিশন এস স্টার ইজ ইকালস টু এ স্টার কম্পোজিশন টি স্টার, দিস ইজ ট্রু for all v prime belongs to v, okay. সো কম্পোজিশনের উপরে স্টার নিলে কি হয়, সেক্ষেত্রে দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে সাইডটা আর কি, এস আর টি দেখো ইন্টারচেঞ্জ করে যাচ্ছে।
আর 3 নম্বর আরেকটা ছিল, আরেকটা কি ছিল না, নাম্বার 3 যে প্রুফটা দেখো ওটা ছিল তোমার টি দিস ইজ ইজিক্যালস টু টি ডবল স্টার, মানে অ্যাডজয়েন্ট নিয়ে তার আবার অ্যাডজয়েন্ট যদি নিই তাহলে সেটা টিটা ব্যাক করে আর কি। ঠিক আছে, দেখি তাহলে সেটাকে প্রুফ করে যাক। ভি আর ভি প্রাইম দুটো ভি ভেক্টর স্পেসের মেম্বার, দুটোকে ভি থেকে চুজ করে নাও, ভি ভেক্টর স্পেস থেকে। এইবার এখান থেকে আমরা এই জিনিসটা জানি, টি অফ ভি ইনার প্রোডাক্ট অফ টি অফ ভি উইথ ভি স্টার, দাঁড়াও এইটা করি, এইটা টি স্টার অফ ভি ইনার প্রোডাক্ট ভি স্টার ভি প্রাইম, দিস ইজ টি, টির সাথে ইকুয়াল তো, দাঁড়াও বলছি। আচ্ছা, আমরা ওই ইনার প্রোডাক্টের কিছু কন্ডিশন ছিল, ইনার প্রোডাক্ট অফ সি আলফা বিটা দিস ইজ ইকালস টু বিটা সি আলফা, ইনার প্রোডাক্টে তার কনজুগেট হয় না, মানে এটা হয়, এটা কন্ডিশন ছিল না, সি ছিল তার কোনো মানে নেই, জাস্ট আলফা বিটা দিয়েছিল মনে হয়, এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি ইনার প্রোডাক্টের ডেফিনেশানে আলফা বিটা ইজ ইকালস টু বিটা আলফা তার কনজুগেট, এবারে ডেফিনেশান আমাদের ছিল আশা করি। বেশ, তো তাহলে আমি এখান থেকে সেই জিনিসটা ভাবতে পারি যে ভি প্রাইম টি স্টার অফ ভি তার কনজুগেট, ঠিক আছে। বেশ, এইটা মানে কি জিনিস, এইটা মানে লিখতে পারি ভি মিনিট বলছি, হ্যাঁ এইখানে লিখি আমি, দাঁড়াও এইখানে আগে ব্যালেন্স করি, এটাকে আমি লিখতে পারি টি অফ ভি প্রাইম কমা ভি, এবার এটাকে লিখতে পারি আমি ভি কমা টি অফ ভি প্রাইম, পারি। সিম্পল ইনার প্রোডাক্টের কনসেপ্ট, ইনার প্রোডাক্টের কনসেপ্ট, আর কিচ্ছু করিনি। দেখো এই যে এই লাইনটার সঙ্গে এই লাইনটাতে একই, এটা তো আমার অ্যাডজয়েন্টের ডেফিনেশান, এটা তোমার অ্যাডজয়েন্ট, আমার বারটাকে ভুলে যাও, বারটাকে ভুলে গেলে এই জিনিসটার সম্বন্ধে এটা হয়, বুঝতে পারছো? হ্যাঁ বেশ, এইবার এইখান থেকে যে গল্পটা, এটা যদি আমি এদিকে নিয়ে চলে আসি তাহলে টি স্টার ছিল তার উপরে আবার স্টার হয়ে যাবে, ভি প্রাইম হয়ে যাবে, ঠিক কি না? এবার এটার সঙ্গে এটা যদি কম্পেয়ার করি এই জিনিসটা বাই দ্য ইউনিকনেস অফ অ্যাডজয়েন্ট অপারেটর, আমাদের এখান থেকে পাচ্ছি দেখো টি আর টি ডবল স্টার দে আর ইকুয়াল, দিস ইজ ট্রু ফর অল ভি ভি প্রাইম বিলংস টু ভি, সো বাই দ্য ইউনিকনেস অফ adjoint operator কি পাচ্ছি না, টি ডবল স্টার ইজ ইকাস টু টি, সো ডান। ঠিক আছে, এই তিনটে অ্যাডজয়েন্ট অপারেটরের করসপন্ডিং রেজাল্ট তোমাদের দেখলাম, কোন একটা ইয়ারে এসেছিলো এখান থেকে একটা রেজাল্ট মনে হয়, সো এই তিনটে করবে। নেক্সট হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন যদি দেওয়া থাকে তার করসপন্ডিং অ্যাডজয়েন্ট কী করে বের করতে হয়, তোমাদের এই ইয়ারের কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি, ঠিক আছে। এখানে কোশ্চেনটা এরকম ছিল,
কোশ্চেনটা কোথায় গেল গো? হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, তোমাদের কোন একটা ইয়ারে এসেছিল এই কোশ্চেনটা, দেখলাম। কোশ্চেনটা হচ্ছে এরকম, দ্য ম্যাট্রিক্স টি from R2 to R2 is given by 0, -1, 1, 0 relative to the standard ordered basis of R2. Stop. Find T and T star. T আর T স্টার এই দুটো বের করতে বলেছে তোমাকে, ঠিক আছে? টিটা লিনিয়ার ট্রান্সফরমেশন আর T স্টারটা হচ্ছে করসপন্ডিং অ্যাডজয়েন্ট, রাইট? আচ্ছা, আগে টিটা বের করি, তারপরে অ্যাডজয়েন্টটা বের করবো। টি বের করে আমরা জানি স্ট্যান্ডার্ড রিপোর্ট তো 2 + 2 4 মার্কসের ছিল, তাহলে টি এর জন্য আলাদা করে 2 আর টি স্টারের জন্য আলাদা করে 2। ভেরি সিম্পল কোশ্চেন, বোঝা যাচ্ছে? তাহলে টি ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে লিনিয়ার ট্রান্সফরমেশন বের করতে পারবো আমরা, তাই তো নাকি? বেশ, তাহলে সেক্ষেত্রে দেখি স্ট্যান্ডার্ড বেসিস মানে কে? স্ট্যান্ডার্ড বেসিস মানে হচ্ছে তোমার 1 0 আর 2, তো আর হচ্ছে 0 1 আর 2 0 1। বেশ, তার মানে আমি তাহলে টি অফ 1 0, টি অফ 1 0টা কী করে লিখবো? এইটা এটা লিনিয়ার কম্বিনেশানে, বাট এটা কোথা থেকে আসবে? কলাম চুজ করতে হবে। তাহলে 0 × 1 0 আর দিয়ে কত আছে? 1 × 0 1 ছিল তোমাদের লিনিয়ার ট্রান্সফরমেশন তো আগে সেমিস্টারে করেছো। আচ্ছা, এদিক থেকে কত আসছে ক্যালকুলেট করে দেখো, 0 1। আচ্ছা, তারপর টি অফ 0 1টা কোথায় ম্যাপ করছে দেখো, টি অফ 0 1 মানে হচ্ছে সেকেন্ডটা, মানে সেকেন্ড কলামটা চুজ করবে। তাহলে -1 × এটা কত 1 0 প্লাস 0 × 0 1, সো দিস ইজ -1 0। বোঝা গেল? বেশ, এবারে তারপর কি করতে হয় না, এক্স ওয়াই যে কোনো একটা যদি আমি R2 থেকে ভ্যারিয়েবল একটা চুজ করে নিই, সো এই এক্স ওয়াইটাকে কী করা যাবে? এতে বেসিসে লিনিয়ার স্প্যান আকারে লেখা যাবে 1 0, স্ট্যান্ডার্ড বেসিস কিন্তু অর্ডারটাকে মেনটেন করবে C2 0 1। এখান থেকে দেখো C1 আর C2 পাচ্ছি, সো C1টা এক্স আর C2টা ওয়াই। সো দেয়ারফর এবারে এখানে যদি আমি টি ইউজ করে দিই, টি লিনিয়ার ট্রান্সফরমেশন তো লিনিয়ারে ব্রেক করে যাবে, C1 টি অফ 1 0 আর C2 টি অফ 0 1। আচ্ছা, এবার টি অফ 1 0 কত বেরিয়েছে দেখো, টি অফ 1 0 কত বেরিয়েছে আমাদের? টি অফ 1 0, দিস ইজ 0 1, দিস ইজ 0 1। আর এদিক থেকে দেখো টি অফ 0 1 কত বেরিয়েছে? -1 0। বেশ, সো কত পাচ্ছ তাহলে দেখো, এটিকে -C2 পাচ্ছ আর ওদিকে তোমার C1 পাচ্ছ। সো দিস ইজ -C2 মানে -y আর এদিকে x, এখানে xy বিলংস টু R2। এভাবেই তো লিনিয়ার ট্রান্সফরমেশন বের করতে হয়, তাই না? এভাবেই আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশন বের করতে হয়। তো লিনিয়ার ট্রান্সফরমেশন তো বেরিয়েই গেল। এইবার তাহলে টি স্টারটা আমরা বের করব, বোঝা গেছে? এটা যেন 2 মার্কস ছিল। টি স্টারটা কী করে বের করতে হয় দেখো, টি স্টারটা আমাদের কী করে বের করতে হয় সেটা একটু দেখে নাও। R2তে তাহলে সেভাবে আমি এভাবে ধরছি, দেখো ভি টি স্টার মানে কি দেখো, ওই ডেফিনেশনটাই সব কিছু, আর কিচ্ছু নেই, এটা দিয়েই সব হয়ে যাবে। এটা মানে কি? ভি অফ টি স্টার ভি প্রাইম। তাহলে ফার্স্ট আমাকে ভি আর ভি প্রাইম ধরে নিচ্ছি, সব ভিটাকে ধরে নিচ্ছি আমি x1 x2 ধরে নাও, আর
বি প্রাইমটাকে y1 y2 ধরে নাও। সো লেট টি স্টার বি দা অ্যাডজয়েন্ট অপারেটর অফ টি। টি এর অ্যাডজয়েন্ট অপারেটর কি ধরলাম? টি স্টার ধরে নিলাম। সো তাহলে সেক্ষেত্রে কি হবে? দেয়ারফর বাই ডেফিনেশন যে টি অফ x1 x2 that is b, this is y1 y2 inner product, this is equals to x1 x2 ফ্রি হয়ে গেল, টি স্টার অফ y1 y2। ওটা ক্লিয়ার? ওকে, বেশ। এবার দেখো এই জিনিসটা কি, এই জিনিসটা 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে, বসাও এটাকে। এইটাকে যদি আমি বসিয়ে দিই টি অফ, এই যে টি ম্যাপিং তো আমি ডিফাইন অলরেডি বের করে ফেলেছি, টি অফ এক্স ওয়াই, তো টি অফ এক্স ওয়াই সমান তো আমার এই জিনিসটা ছিল, তাহলে টি অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান আমি কী লিখতে পারবো? টি অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান আমি কী লিখতে পারবো? দেখো এটা মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে আর এদিকে এক্স চলে আসছে, তা মানে এদিকে হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই চেহারাতে কনভার্ট হচ্ছে, আর এদিকে হচ্ছে তোমার ওয়াই ওয়ান ওয়াই টু। সো দিস ইজ এক্স ওয়ান এক্স টু টি স্টার অফ ওয়াই ওয়ান ওয়াই টু। ডান? বেশ, এইবারে দেখো স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট, স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টটা ভেঙে দাও, ভেঙে দিলে কেমন ভাঙবে? যেমন করে অ্যাজ ইউজুয়াল কম্পাউন্ড ওয়াইজ হয়। তাহলে এক্স টু, সরি এটার ইনার প্রোডাক্ট থাকছে না, দিস ইজ এক্স টু ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান ওয়াই টু। হ্যাঁ সৌমিক বলে ফেলো। ও হ্যাঁ হ্যাঁ গুলিয়ে ফেলেছি, ঠিক। দিস ইজ মাইনাস এক্স টু এক্স ওয়ান, তাহলে এইটা হলো মাইনাস, এটা হলো প্লাস, আর এদিকটা থাকছে তোমার ইনার প্রোডাক্ট অফ এক্স ওয়ান এক্স টু টি স্টার অফ ওয়াই ওয়ান ওয়াই টু। এইবার দেখো এই যে যে জিনিসটা আসলো, এই জিনিসটাকে তোমাকে কি করতে হবে? এইভাবে ইনার প্রোডাক্টের ফর্মেটে রাখতে হবে, বাট এই এক্স ওয়ান এক্স টুটাকে আমি সেপারেট করে নেবো। অর্থাৎ এই জিনিসটাকে দেখো আমি ইনার প্রোডাক্টে আমি লিখতে পারি কি না, এক্স ওয়ান এক্স টু এটা যেমন ফর্মেটে আছে এই ব্যালেন্সটাকে আমি এভাবে করবো। এবার ব্যালেন্স এখানে আমি করব, তাহলে এক্স ওয়ানের সাথে কাকে রেখেছে? ওয়াই টুকে রেখেছে, আর এক্স টুর সাথে কাকে রেখেছে? মাইনাস ওয়াই ওয়ানকে রেখেছে। অর্থাৎ আমি বলতে চাইছি দেখো তো এই জিনিসটা যদি ইনার প্রোডাক্ট করো তাহলে এটা ব্যাক করে কিনা, এই জিনিসটাকে ইনার প্রোডাক্ট করে দেখো এক্স ওয়ান ওয়াই টু আর এক্স টু ওয়াই ওয়ান মাইনাস, সো এটার সঙ্গে এটা ব্যালেন্স করে গেছে। বাট তোমার মাথায় রাখবে তুমি এই ফর্মেটটাকে আগে লিখে নেবে, ইনার প্রোডাক্টে এটাকে আগে লিখে নাও, লিখে নিয়ে আবার যেভাবে ব্যালেন্স করে তুমি ব্যালেন্স করে দাও ইন টার্মস অফ ওয়াইতে। দিস ইজ ইজিক্যালস টু এক্স ওয়ান এক্স টু ইনার প্রোডাক্ট অফ টি স্টার ওয়াই ওয়ান ওয়াই টু। এইবার দেখো তাহলে ওই একই রকম, তাহলে এখান থেকে কি পাবে? বাই ইউনিকনেস অফ টি স্টার থেকে যেটা পাচ্ছ তুমি, তাহলে এই জিনিসটা বেসিক্যালি এই জিনিসটা তোমার কার সাথে সমান হয়ে গেলে? এটা, এটার সাথে এটা ইকুয়াল, একই ভেক্টর তো এখানে, আরবিট্রারি ভেক্টর। সো তাহলে এই টি স্টার অফ এক্স ওয়াই যেটা টি স্টার অফ ওয়াই ওয়ান ওয়াই টু যেটা ছিল দেখো, সো দেয়ারফর টি স্টার অফ ওয়াই ওয়ান ওয়াই টু দিস ইজ ইজিক্যালস টু কীভাবে ম্যাপ করছে? ওয়াই টু কমা মাইনাস ওয়াই ওয়ান। সো এটাও তো একটা লিনিয়ার অপারেটর, এর জন্য অপারেটর ইটস অলসো লিনিয়ার অপারেটর, তুমি চেক করতেই করবে। হ্যাঁ, সো এটাই হয়ে গেল তোমার অ্যাডজয়েন্ট। এইভাবেই তোমাকে অ্যাডজয়েন্ট বের করতে হয়। বলতে পারলাম কি বলছি? এভাবেই অ্যাডজয়েন্ট বের করতে হবে, ঠিক আছে? বেশ, নেক্সট অ্যাডজয়েন্ট দিয়ে আর এর সেরকম কোনো কোশ্চেন পাইনি। অ্যাডজয়েন্ট দিয়ে যে তোমাদের ইয়ারের কোশ্চেনগুলো পাঠিয়েছিল আমাকে, সেই ইয়ারে মোটামুটি যে টাইপের কোশ্চেন আসছে সব এদিক ওদিক ঘুরে এই টাইপেরই কোশ্চেন দেখতে পেলাম। সো এবার এই টাইপেরই কোশ্চেন তোমাদের আসবে আশা করি আর কি, এর থেকে আর বেশি ডিটেলস নেই অ্যাডজয়েন্ট নিয়ে। অ্যাডজয়েন্ট অপারেটরের
বের করাটাই হচ্ছে মেন আছে আর কি, বোঝা গেল? তো এর জন্য কী করে ক্যালকুলেট করতে হবে পারলে আর অসুবিধা হওয়ার কথা নয়। নেক্সট চলে যাচ্ছি আমি, ওটা হচ্ছে কী জানা ছিল, ইনভ্যারিয়েন্ট সাবস্পেস। ইনভ্যারিয়েন্ট সাবস্পেস, ও আরেকটা জিনিস একটু বলে দিই, হ্যাঁ দাঁড়া কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা ছিল তোমাদের আইগেন ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, হ্যাঁ পেয়েছি। আচ্ছা কোশ্চেন একটা এরকম দেখো, আমি কোশ্চেনে লিখছি, দাঁড়াও 1 মিনিট। গৌতম, কোশ্চেনটা কোথায় দেখলাম গো, let T be a linear operator on R2, be a linear operator on R2 defined by T of AB is equals to 2A plus 5B 6A plus B and beta be the standard order basis. Order basis of R2. Find the characteristic polynomial of T. T এর করসপন্ডিং ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা বের করতে বলেছে। আচ্ছা আমরা দেখো ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল তো ম্যাট্রিক্সেরই বের করে এসেছি তাই না, বাট এখানে তো এসেছে তোমার টি এর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। কোথাও কোথাও চাইবে টি এর করসপন্ডিং আইগেন ভ্যালুগুলোকে বের করে দাও, কী করে করবে কোশ্চেনগুলো, আলাদা করে কিচ্ছু শেখার দরকার নেই। আমার শুধু এখানে দেওয়া আছে কি লিনিয়ার ট্রান্সফরমেশনটা। আমি একটু আগে বললাম একটা অর্ডার বেসিস যদি দেওয়া থাকে, লিনিয়ার ট্রান্সফরমেশন যদি দেওয়া থাকে, তাহলে অর্ডার বেসিসের করসপন্ডিং লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে একটা ম্যাট্রিক্স তৈরি করে ফেলা যাবে। ওই ম্যাট্রিক্সেরই যে আইগেন ভ্যালুগুলো হবে, যেভাবে আমরা ম্যাট্রিক্সের করসপন্ডিং ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল সলভ করেছি, সেভাবে ম্যাট্রিক্সের করসপন্ডিং যে আইগেন ভ্যালুগুলো হবে সেগুলোকেই বলা হয় ওই টি যে লিনিয়ার অপারেটর আছে তার করসপন্ডিং আইগেন ভ্যালু। বুঝেছে? ম্যাট্রিক্সের করসপন্ডিং আইগেন ভ্যালুগুলোকে করসপন্ডিং যে আইগেন ভেক্টরগুলো পাবে সেগুলোকেই বলা হয় টির করসপন্ডিং আইগেন ভেক্টর। সুতরাং টির জন্য আলাদা করে কিচ্ছু লাগে না, শুধু ম্যাট্রিক্সটা সাপ্লাই দেওয়া নেই, ম্যাট্রিক্সটাকে তোমাকে আগে বের করে নিতে হবে, তারপরে ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করবে, আলাদা কিচ্ছু নেই। বুঝতে পারছো কি বলছি? বেশ, তাহলে চলো এটা কি করবে, প্রথমে ম্যাট্রিক্সটা আগে বের করে নেবো। দেখো স্ট্যান্ডার্ড বেসিস কে কে আছে, স্ট্যান্ডার্ড বেসিস হচ্ছে তোমার 1 0 আর 0 1, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড অর্ডার বেসিস। বিটাটা অ্যাকচুয়ালি এইটা আমাদের। এইবার তাহলে প্রথমে দেখো টি অফ 1 0টা বের করে নাও। টি অফ 1 0 মানে এদিকে আসে 2, এদিকে আসে 6,
আর টি অফ 0 1টা বের করে নাও, টি অফ 0 1টা, টি অফ 0 1 মানে বিতে 1 মানে 5 আর এদিকে 1, ঠিক কিনা? বেশ, এবারে দেখো এই যে এই জিনিসটাকে যদি আমি সাজিয়ে লিখি ইন টার্মস অফ এই অর্ডার বেসিসের ফরম্যাটে, তাহলে এটাকে আমি 2 × 1 0 লিখবো আর 6 × 0 1 লিখবো, বুঝতে পারছি? এই বেসিসে লিনিয়ার কম্বিনেশন লিখবো তো আমি অর্ডার বেসিসের। আর এটাকে 5টাই কি লিখতে পারি, 5 1 0 আর 1 × 0 1। সো দেয়ারফর তাহলে ম্যাট্রিক্স অফ টি, এই ম্যাট্রিক্স অফ টি বের করতে জানো তো, এগুলো ছিল তো তোমাদের তো, হ্যাঁ। ম্যাট্রিক্স অফ টি তাহলে কী হয়ে যাচ্ছে, এইগুলোকে কী করতে হয়, কলামে বসাতে হয়। তাহলে 2 6 কলাম ওয়াইজ আর এদিকে 5 1 সেকেন্ড কলামে। সো ম্যাট্রিক্সটা পেয়ে গেছো। এইবার ম্যাট্রিক্সের করেসপন্ডিং আইগেন ভেক্টরগুলো বের করে নাও, সরি আইগেন ভ্যালুগুলো চাইছে না, হ্যাঁ ক্যারেক্টারিস্টিক, ও আইগেন ভ্যালুও চাইনি, ক্যারেক্টারিস্টিক পয়েন্ট চাইছে, ক্যারেক্টারিস্টিক পয়েন্ট। তো ম্যাট্রিক্সের করেসপন্ডিং ক্যারেক্টারিস্টিক পয়েন্ট যেটা হবে সেটাই হচ্ছে তোমার আইগেন টি এর করেসপন্ডিং ক্যারেক্টারিস্টিক পয়েন্ট। সো দেয়ারফর the characteristic polynomial of t is equals to characteristic polynomial of mt, right? Matrix of t. Now this is equals to 2 minus lambda 5 6 1 minus lambda। একটু সাজিয়ে গুছিয়ে লিখলে কেমন দেখতে হয় দেখো, 2 minus lambda 1 minus lambda minus 30 ওকে। বেশ, তারপরে এখান থেকে দেখো এটা এ করলে কত আসছে, ল্যামডা স্কোয়ার, দিস ইজ ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা, আর এদিকে হচ্ছে 1, এদিকে 2 আর ওদিকে মানে -28। So this is the characteristic polynomial corresponding to the linear transformation T, বুঝেছে? So linear transformation এর corresponding characteristic polynomial আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করা আর ম্যাট্রিক্সের corresponding বের করা একই জিনিস, বুঝতে পারলে? আলাদা করে টি এর জন্য ভাবার দরকার নেই, ভাবতে হয় না। সো ডান। হ্যাঁ, নেক্সট যেটা যাচ্ছিলাম আমি, এটা বলে দিলাম। নেক্সট হচ্ছে, হ্যাঁ বলো বলো। সৌমিক কি পাঠিয়েছ, রিংয়ের 8-এরটা কি আছে, দেখছি ডাউনলোড হোক, দেখছি। এই 8-এরটা মানে কোন গো, এই পেপারটা তো আমাদের তো মানে হচ্ছে দাও, আচ্ছা ও 4 নম্বর পেজে আছে। আচ্ছা ওই পিডিএফ এর 4 নম্বর পেজ, 1 2 3 4, হ্যাঁ পেয়েছি। আটেরটা তো, আটের দুটো কোশ্চেন আছে, একটা ডায়াগোনালাইজের কোশ্চেন আছে, ডায়াগোনালাইজেবলটাতে আশা করি করিয়ে দিয়েছি আমি এটা ক্লাসে। আর বাকি হচ্ছে তোমার টি যে নর্মাল অপারেটর ইফ অ্যান্ড অনলি, নর্মাল অপারেটর তুমি করাইনি, ওটা করাবো আমি, বুঝতে পারছো? হ্যাঁ টি স্টারটা আমাদের অ্যাডজয়েন্ট অপারেটরই, টি স্টারটা আমার অ্যাডজয়েন্ট অপারেটরই টি স্টারটা, বাট একটা অপারেটরকে কখন নর্মাল বলা হবে সেইটা আমি করাইনি, সেটা করাবো আমি, এটা নর্মাল অপারেটরের কোশ্চেন তো। হ্যাঁ এই যে নর্মাল অপারেটর ইফ অ্যান্ড অনলি টি স্টার ইউ ইজ, তার যে নর্মটা হয় টি ইউ নর্মের সঙ্গে সমান হয়, বুঝতে পারছো? হ্যাঁ এটাও আমি প্রুভ করিয়ে দেবো, এক্স্যাক্টলি এই জিনিসটাও আমি প্রুভ করিয়ে দেবো ক্লাসে, বুঝতে পারলে? হ্যাঁ ওটা হবে। নেক্সট চলো, যেটা বলছিলাম আমি যে ইনভেরিয়েন্ট সাবস্পেস, ইনভেরিয়েন্ট সাবস্পেস, ইনভেরিয়েন্ট সাবস্পেস কখন বলা হয় দেখো, ডেফিনেশন নিয়ে খুবই সিম্পল ডেফিনেশন, লেট টি ফ্রম ভি টু ভি, ভি ওভার এফ, ফিল্ড ওভার দ্য ফিল্ড এফ, বি এ লিনিয়ার অপারেটর, বি এ
লিনিয়ার অপারেটর কিন্তু, হ্যাঁ, ডোমেন কোডোমেন সেম অপারেটর। এবার এ সাবস্পেস ডাব্লু অফ ভি, ভি এর একটা সাবস্পেসকে ইনভেরিয়েন্ট সাবস্পেস বলা হবে, ইজ সেড টু বি টি ইনভেরিয়েন্ট সাবস্পেস, টি ইনভেরিয়েন্ট সাবস্পেস অফ ভি ইফ টি অফ ডাব্লু সাবসেট অফ ডাব্লিউ যদি হয়ে যায়, টি অফ ডাব্লিউটা যদি সাবসেট অফ ডাব্লিউ হয়ে যায়, অর্থাৎ মানে ব্যাপারটা কি দেখো, এ পাশে এটাও ভি, দুজনের ডোমেন তো কোডোমেন সেম, তো এদিকে ডাব্লিউ আছে মানে কি এদিকেও ডাব্লিউ আছে, একই স্পেস অকুপাই করে আছে, এ পাশে ডাব্লিউ যতটা ও পাশেও ডাব্লিউ ততটা। এবার এই ডাব্লিউটা যদি টি এর আন্ডারে ম্যাপ করে গিয়ে ওই ডাব্লিউর ভেতরেই থাকে, হ্যাঁ, এই যে ডাব্লিউর ভেতরেই এই জিনিসটা ম্যাপ করে গিয়ে ডাব্লিউর ভেতরেই ম্যাপ করে গেল আর কি, যদি যায় তাহলে তখন বলা হয় ওইটাকে ডাব্লিউটাকে ইনভেরিয়েন্ট সাবস্পেস। ঠিক, তো সবসময় দেখবে দুটো ইনভেরিয়েন্ট সাবস্পেস অলওয়েজ আমাদের পাওয়া যায়। অ্যাজ ফর এক্সাম্পল দেখো আমাদের এই যে নাল নাল শুধুমাত্র নাল ভেক্টরটাকে নিয়ে যেটা আর কি, জিরো ভি, আর কি ভি নিজেই হচ্ছে ইনভেরিয়েন্ট সাবস্পেস হয়ে যায়। আর অলওয়েজ, কারণ এপাশে তো ভি রয়েছে, যে ম্যাপটা যাই করো না কেন ভি থেকে তার বেরোবে না, টি এর যে ইমেজটা, টি এর ইমেজ সেটটা তো ভিকে ক্রস করে বাইরে বেরিয়ে যাবে না, বুঝতে পারছো? সো সিম্পল ম্যাপিংয়ের কনসেপ্ট। তাহলে এই দুটো হচ্ছে কিন্তু, আর অলওয়েজ ইনভ্যারিয়েন্ট সাবস্পেসেস অফ ভি। লিনিয়ার ট্রান্সফরমেশন যাই হোক না কেন ডাজন্ট ম্যাটার, এখানে লিনিয়ার ট্রান্সফরমেশন কি হলো তার উপর ডিপেন্ডই করছে না, ডাজন্ট ম্যাটার, হ্যাঁ, এটা দুজনেই কিন্তু অলওয়েজ ইনভেরিয়েন্ট সাবস্পেস হয়ে যায়, রাইট। তারপরে দেখো আরও হয় কার্নেল, যদি আমি নিই কার্নেল অফ টি যেটা হয়, কার্টিটাও কিন্তু তোমার ইনভেরিয়েন্ট সাবস্পেস হয়ে যায়, ইজ অ্যান ইনভ্যারিয়েন্ট সাবস্পেস অফ ভি। কি করে? এখন কার্ডটিতে থাকে কারা, কার্ডটিটাকে আমি ডাব্লিউ হিসেবে কল করছি, যে কার্ডটিতে থাকে কারা, কার্ডটিতে সেই সমস্ত ভি ভেক্টর স্পেসের মেম্বার থাকে যেখানে কিনা ওরা ভি এর আন্ডারে ম্যাপ করে, টি এর আন্ডারে ম্যাপ করে কোথায় যায়, নাল ভেক্টরে যারা ম্যাপ করে সোজা কোথায়, ঠিক আছে, যারা নাল ভেক্টরে ম্যাপ করছে, নাল ভেক্টরে যে ভেক্টরগুলো ম্যাপ করেছে তাদেরই কালেকশন, দিস ইজ কার্নেল কার্ড টি, রাইট, টি ম্যাপিং। সো এটা কিন্তু টি ইনভেরিয়েন্ট সাবস্পেস। টি ইনভেরিয়েন্ট সাবস্পেস দেখাতে হলে কী করতে হয় না, টি অফ ডাব্লুটা এগেন সাবসেট অফ ডাব্লু, এটা তোমাকে দেখাতে হয়, বোঝা গেছে? ভেরি সিম্পল ব্যাপার। তাহলে আমি ডাব্লুকে যদি এটাকে এই কন্ডিশনে দেখাতে চাই তাহলে সেক্ষেত্রে কী করব, টি অফ ডাব্লু থেকে কাউকে আমি চুজ করব, ঠিক আছে, টি অফ ডাব্লু থেকে কাউকে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আচ্ছা আমি এখান থেকে কাউকে নিয়ে আগে দেখো, ব্যাপারটা খুবই সিম্পল। লেট আলফা বিলংস টু টি অফ ডাব্লিউ, ঠিক, তাহলে আলফাটা যদি টি অফ ডাব্লিউ থেকে নিই তাহলে সেক্ষেত্রে এটা মানে কি, আলফাটা টি অফ ডাব্লিউ থেকে নিচ্ছি মানে কি, নিশ্চয়ই টি অফ আলফাটা তাহলে সেক্ষেত্রে কোথায় আছে, ডাব্লিউতে বিলং করছে, তাই তো নাকি? এক মিনিট দাঁড়াও ব্যাপারটা কি গন্ডগোল করে ফেললাম। কার্নেলটাকে দেখাবো সাবস্পেস অফ ইনভেরিয়েন্ট সাবস্পেস দেখাও, তাই তো? ইনভেরিয়েন্ট সাবস্পেস দেখাবো। আচ্ছা, এফ অফ এই সেটে কারা থাকে, এই সেটে থাকে যে এফ এক্স টাইপের মেম্বার থাকবে, যেখানে এক্সটা আসছে কোথা থেকে,
এ থেকে আসছে, তাই তো? বেশ, ওকে। তাহলে এইটা হচ্ছে ম্যাপিংয়ের কনসেপ্ট, সিম্পল। তাহলে আমি দেখো টি অফ ডাব্লু থেকে একটা মেম্বার নিচ্ছি, টি অফ ডাব্লু থেকে একটা মেম্বার নিচ্ছি, মানে ওই মেম্বারটা কোথায় পাঠাতে হবে? আলফাতে পাঠাতে হবে, ডাব্লুতে পাঠাতে হবে, তাই তো? আলফাটাকে আবার ডাব্লুতে পাঠাতে হবে, তবেই তো সাবস্পেস হবে। ওকে, পেয়েছি, হ্যাঁ। সো দেখো, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, আলফা যেহেতু এখানে আছে, তা মানে কি টি অফ আলফাটা দাঁড়াও, আলফাটাকে এখান থেকে নিচ্ছি, মানে আলফাটা দেখতে কেমন? টি অফ আলফাটা হচ্ছে তোমার ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে, দাঁড়াও 1 মিনিট। টি অফ ডাব্লিউটাকে দেখাবো আমি সাবসেট অফ ডাব্লিউ, এই জিনিসটা দেখাবো। তাহলে এখানকার একটা মেম্বার নেবো যেটাকে ওখানে পাঠাবো। বেশ, ঠিক আছে। তাহলে এখান থেকে মেম্বার নিলাম, আলফা বিলংস টু টি ডাব্লিউটা কোথা থেকে আসছে? টি ডাব্লিউটা এসছে এখানে, এইটা তো টি ডাব্লিউ অ্যাকচুয়ালি, টি ডাব্লিউটা হচ্ছে আমার এই জিনিসটা। আচ্ছা, তাহলে আলফাটা টি ডাব্লিউ থেকে নিলাম, তার মানে আলফাটা টি এর আন্ডারে ম্যাপ করে কোথায় যাচ্ছে? 0v-তে। ব্যাপারটা একটা লাইনেরই একটা প্রুফ, ঠিক আছে? সেটাকে আমি ম্যাপিংটাকে গন্ডগোল পাকিয়ে দিচ্ছি, বাট প্রুফটা হচ্ছে একটা লাইনে, ওয়ান সিঙ্গেল লাইন প্রুফ। এখানে ম্যাপিংটাকেই গন্ডগোল পাকিয়ে দিচ্ছি আমি। এইটাকে আমি ইনভেরিয়েন্ট সাবস্পেস দেখাবো, কার্নেলটা হচ্ছে ভি এর একটা সাবস্পেস। আলফাটা এখানে এফ অফ এতে আছে, মানে আলফাটা দেখতে কেমন? এফ অফ সামথিং, যে সামথিংটা আছে এতে। আচ্ছা, দাঁড়াও, তাহলে আলফাটা দেখতে টি অফ সামথিং হয়ে গেছে, পেয়ে গেছি, দাঁড়াও। আলফাটা দেখতে টি অফ এক্স টাইপের জিনিস, হ্যাঁ, যেখানে চলে আসো, বসো। এক্সটা হচ্ছে তোমার কোথা থেকে আসছে? এক্সটা আসছে ডাব্লিউ থেকে। এবার ঠিক আছে, হয়েছে। আলফাটা দেখতে টি অফ সামথিং ফর্মেটে, সেখানে সামথিং এক্সটা আসছে ডাব্লিউ থেকে, সিম্পল ম্যাপিংয়ের কনসেপ্ট, আর কিচ্ছু নাই। আচ্ছা, এবারে দেখো, এটা ডাব্লিউ থেকে আসছে মানে কি? কার্নেল থেকে আসছে। আচ্ছা, কার্নেল থেকে আসা মানে তাহলে সেটা কী করে ম্যাপ করে কোথায় হচ্ছে? 0v-তে। দিস ইজ 0v-তে, অ্যান্ড দিস বিলংস টু কার্নেল অফ টি। সো তাহলে দেখো, আলফাটা এখান থেকে নিয়েছিলাম, পাঠালাম কোথায়? কার্টিতে, মানে ডাব্লুতে আর কি, মানে ডাব্লুতে। সো দেয়ারফর টি অফ ডাব্লিউ সাবস্পেস অফ ডাব্লিউ, সো কার্নেল টি, সো দেয়ারফর কার্নেল টি is an invariant subspace of invariant subspace of বলে কিছু নেই, invariant subspace of v লিখতে পারো, of v, বোঝা গেছে? তাহলে তিনটে সাবস্পেস আমরা পেলাম, এটা সবসময় পাওয়া যাবে। একটা হচ্ছে এইটা, একটা ভি নিজেই, আর এটা হচ্ছে কার্নেল যেটা হয়। এই তিনটেই কিন্তু অলওয়েজ ইনভেরিয়েন্ট সাবস্পেস হয়ে যায় আন্ডার এনি লিনিয়ার ট্রান্সফরমেশান, বোঝা গেল? নেক্সট, এইবারে তোমাদের ইয়ার থেকে দু একটা কোশ্চেন দেখাই, খুবই সিম্পল কোশ্চেন হয় এগুলো, হ্যাঁ। ইনভেরিয়েন্ট সাবস্পেস থেকে কোশ্চেন এসছে, দেখো আমি দেখাচ্ছি। ইনভেরিয়েন্ট সাবস্পেস,
এই যে কোশ্চেনটা দেখো, কোন একটা ইয়ারে তোমরা দেখে নেবে কোশ্চেনটা। লেট টি বি এ লিনিয়ার অপারেটর, linear operator on R4 defined by T of A, B, C, D. This is equals to A plus B plus 2C minus D, B plus D, 2C minus D, C plus D, and let W is equals to T S 0 0 such that T comma S belongs to R. Stuff SHW so that W is a T invariant subspace of R4. W is a T invariant subspace of R4. দেখো কি করে দেখানো যায়। আমি আবারও বলছি, টি ইনভ্যারিয়েন্ট সাবস্পেস দেখা দিলে কি করতে হবে, টি অফ ডাব্লিউটা সাবসেট অফ আবার ডাব্লিউ হয়ে যাবে, তাই তো? বেশ, তাহলে দেখো ম্যাপিং অলরেডি দিয়ে দিয়েছে। তাহলে ম্যাপিং যদি দিয়ে দিয়েছে, টি অফ ডাব্লিউটা দেখো কেমন হচ্ছে। টি অফ ডাব্লিউটা দেখো কী টাইপের চেহারা নিচ্ছে। আচ্ছা, এখন ডাব্লিউতে মেম্বার কেমন আছে দেখতে, ডাব্লিউতে যে মেম্বারটা আসে বসে দেখো, সেখানকার মেম্বারকে দেখতে কেমন, দুটো কম্পোনেন্ট থাকবে, পরে দুটো কম্পোনেন্ট কিন্তু জিরো, ওটা নিয়েই না, অসুবিধা কিছু নেই। TS 0 0 বোঝা গেছে। এইবার ম্যাপিংয়ের ডেফিনেশন তো এখানে ডিফাইন করা আছে, তাহলে সেই হিসেবে দেখো কি লিখবো আমরা, A B C D চারটেই প্রেজেন্ট আছে, বাট CD পোর্শনটা তো আমার জিরো, আমার এই CD পোর্শনে কেউ নেই, তাহলে এই দূরে থাকবে, তাহলে এটা কত হবে S প্লাস টি, ঠিক আছে, S প্লাস টি হলো এটা। তারপরটা দেখো কমা B প্লাস ডি, বি আর ডি কোনটা, এটা হচ্ছে বি, অ্যাকচুয়ালি ABCD চেহারা দেখো না, চিন্তা ভাবনা করো না, তাহলেই তো হবে। বি প্লাস ডি মানে কি, জাস্ট কত আসবে, এস আসবে। এইখানে দেখো 2C মাইনাস ডি, 2C মাইনাস ডি, সি ডি দুটোই তো জিরো, তার মানে দিস ইজ জিরো। তারপর এটা কত আসবে, C প্লাস ডি, এটাও দেখো জিরো। সো বাই দ্য ওয়ে যে ইমেজ যেটা এসছে ম্যাপিংটা দেখো, সেই ইমেজও খেয়াল করে দেখো, দুটো করে কম্পোনেন্ট কিন্তু নন জিরো, আর বাকি দুটো কম্পোনেন্ট কিন্তু, অর্থাৎ লাস্ট আর তার আগেরটা যেটা, সেই দুটো কম্পোনেন্ট কিন্তু জিরো। অর্থাৎ ডাব্লিউতে থাকতে গেলে যে ফরম্যাটটাকে স্যাটিসফাই করতে হয়, সেই ফরম্যাটটাই কিন্তু ফুলফিল করছে। তার মানে এই জিনিসটা কোথায় চলে গেল, আবার ডাব্লিউতে চলে গেল। বুঝতে পারছো কি বলছি? সুতরাং টি অফ সামথিং নিয়ে সেটা আবার ডাব্লিউতে চলে গেল, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে এভাবে ধরে নেবে যে লেট টি এস, কারণ ডাব্লিউ থেকে মেম্বার নিতে হবে, 0 0 বিলংস টু ডাব্লিউ, বি আরবিট্রারি। এবারে তাহলে টি অফ দিস ম্যাপ করে কোথায় যাচ্ছে দেখা যাক, এই জায়গায় ডাব্লিউতে চলে যাচ্ছে। সো দ্যাট ইজ টি অফ ডাব্লিউ সাবস্পেস অফ ডাব্লিউ। সো ডাব্লিউ ইজ a T invariant subspace, T invariant subspace of R4, ঠিক আছে? সো ইনভ্যারিয়েন্ট সাবস্পেস থেকে আরও প্রবলেম আছে, বাট আজকে এখান পর্যন্ত থাক ইনভ্যারিয়েন্ট সাবস্পেসে। পরের দিন আবার আমরা এই ইনভ্যারিয়েন্ট সাবস্পেস থেকে কন্টিনিউ করব, আর একটা ক্লাস তোমাদের নিলে মোটামুটি কভার হবে। সেই ক্লাসটাই ইনভ্যারিয়েন্ট সাবস্পেসের বাকি পার্টটা করাবো, ইনভ্যারিয়েন্ট সাবস্পেসের, আর যেটা নর্মাল অপারেটর বললাম, নর্মাল অপারেটরটা করাবো, দিলে কিন্তু কমপ্লিট। বুঝতে পারলাম? সৌমিক কিছু বলবে, বলো। কিসের ক্যানোনিক্যাল ফর্ম বলো তো? ক্যানোনিক্যাল ফর্ম আছে তোমাদের? দেখতে হবে একবার, থাকলে করিয়ে দেবো। নোটসটা তো তোমাদের দিয়ে দিয়েছি, যে নোটসটা দিয়েছি ওখানেই ক্যানোনিক্যাল ফর্ম রয়েছে। আমি তাহলে সিলেবাসটা, কিন্তু কোশ্চেন তো দেখতে পাইনি তোমাদের গো। ক্যানোনিক্যাল ফর্ম যদি সিলেবাসে থাকলে ওদের তোমাদের 3টে ইয়ারে কোনো ক্যানোনিক্যাল ফর্মের কোশ্চেনই দেখতে পাইনি আমি, একটাও কোনো ক্যানোনিক্যাল ফর্মের কোশ্চেন নেই।
ঠিক আছে, তাহলে তো খুব ভালোই হতো, সহজ জিনিস ক্যানোনিক্যাল ফর্ম, বুঝতে পারছো? ও জর্ডনটা, আচ্ছা জর্ডনটা আমি করাবো, এই জর্ডন ক্যানোনিক্যাল ফর্মটা আমি করাবো, ওটা একটু মিনিট 30 লাগবে, আমরা পরের ক্লাসে এই তিনটেই হয়ে যাবে, অল্পটুকু তো। জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম পরের ক্লাসেই করাবো, হ্যাঁ ওটা বাকি আছে, করাবো আমি। জয় কিছু বলবে নাকি বলো? এই বলো কি বলবে বলো, আবার পরে ক্লাস আছে তো, বলো। আমি কিছু শুনতেই পাইনি, কি বললে? এক্সাম নিতে বলছো? আচ্ছা আমি এক্সাম নেবো, কিছু বুঝতে পারলাম না তোমার কথা, বুঝলে? তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপে বলে দিও কি বলছিলে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে পরের দিন এই ইনভেন্টটি এখানের মধ্যে থাকলে পর থেকে কন্টিনিউ করব, তারপর নর্মাল অপারেটরটা বলবো, তারপর জর্ডন ক্যানোনিক্যাল ফর্মটা দিলেই কমপ্লিট। এই সপ্তাহের মধ্যে ক্লাসটা নিয়ে নেওয়া সম্ভব হলে, সামনের 15 তারিখ থেকে পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, এই সপ্তাহে ক্লাসটা আমি নিয়ে নেবো, নেক্সট ফ্রাইডেতেই তোমাদের ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে? ফ্রাইডে 5টা 5:30 থেকে তোমাদের ক্লাসটা তাহলে আমি স্যারের সঙ্গে কথা বলে ফিক্স করে রেখে দিচ্ছি, ঠিক আছে? দিলেই কমপ্লিট। ঠিক আছে, ছাড়ছি এখানে।